নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি নীতিশ। প্রথমেই দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। প্যারিসে জোড়া অভিযানে সাফল্য পুলিশের, অভিযানে মৃত্যু হয়েছে 3 জঙ্গিরই। দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে নাম না করে অরবিন্দ কেজরিওয়াল ও তার দলের প্রতি আক্রমণ হানলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে শুরু হলো সিপিএম তেলিয়ামুড়া তৃতীয় বিভাগীয় সম্মেলন। সমাবেশে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্যদ্বয় অঘোর দেববর্মা, গৌতম দাস সহ অন্যান্যরা। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। প্যারিসে জোড়া অভিযানে সাফল্য পুলিশের, অভিযানে মৃত্যু হয়েছে 3 জঙ্গিরই। অন্যদিকে আরো এক জঙ্গি সুপার মার্কেটের একটি দোকানে ঢুকে পড়ে পণবন্দি করে 5 জনকে। পরে অভিযান চালিয়ে পণবন্দি ওই একজনকে মুক্ত করে পুলিশ। প্যারিসে জোড়া অভিযানে সাফল্য পুলিশের, অভিযানে মৃত্যু হয়েছে 3 জঙ্গিরই। অভিযানে মৃত্যু হয়েছে শার্লি অ্যাবদো পত্রিকার দপ্তরের হামলাকারী 2 জঙ্গিরই। অন্যদিকে আরেক জঙ্গি সুপার মার্কেটের একটি দোকানে ঢুকে পড়ে পণবন্দি করে 5 জনকে। পরে অভিযান চালিয়ে পণবন্দি একজনকে মুক্ত করে পুলিশ। অভিযানে মৃত্যু হয় ওই জঙ্গিরও। দিনভর সেনা জঙ্গির লড়াই, আতঙ্কের প্রহর কাটিয়েছেন পণবন্দীদের পরিবার। শার্লি অ্যাবদোর দপ্তরে হামলার 48 ঘন্টা পরে প্যারিসের উত্তর পূর্বে একটি ছাপাখানার গোদামে, অন্যদিকে পূর্বে একটি সুপারমার্কেটে একই সময়ে অভিযান শুরু করে ফ্রান্সের স্পেশাল ফোর্স। শুরু হয় গুলির লড়াই, বাতাসে ভেসে আসে বিস্ফোরণের আওয়াজ। গোটা এলাকা ঘিরে ফেলে ফ্রান্সের স্পেশাল ফোর্স। সন্ধ্যায় চূড়ান্ত অভিযান চালায় ফরাসি পুলিশ। পুলিশের গুলিতে মৃত্যু হয় শার্লি অ্যাবদো দফতরে হামলায় অভিযুক্ত 2 জঙ্গির। অন্যদিকে আরেক জঙ্গি সুপার মার্কেটের একটি দোকানে ঢুকে পড়ে এক মহিলা সহ 4 শিশুকে পণবন্দি করে। আমেদি কুলিবালি নামে ওই জঙ্গির বিরুদ্ধে বৃহস্পতিবার এক মহিলা পুলিশ কর্মীকে হত্যার অভিযোগ ছিল। আমেদির সঙ্গে পুলিশ যোগাযোগ করলে সে ধৃত সন্ত্রাসবাদীদের মুক্তির দাবি জানায়। এরপরেই চূড়ান্ত অভিযান শুরু হয়। রাতেই সেনার গুলিতে মৃত্যু হয় আমেদি নামে ওই জঙ্গির। যদিও আমেদির গুলিতে আগে 4 পণবন্দির মৃত্যু হয়, একজনকে মুক্ত করে পুলিশ। আমেদির এক সহযোগী পুলিশকে ধোঁকা দিয়ে পালিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দিল্লির বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে নাম না করে অরবিন্দ কেজরিওয়াল ও তার দলের প্রতি আক্রমণ হানলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির ঐতিহ্যশালী রামলীলা ময়দানে জনসভায় 30 মিনিটের বক্তব্যে মোদীর আক্রমণের মূল লক্ষ্যেই ছিলেন কেজরিওয়াল। দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে নাম না করে অরবিন্দ কেজরিওয়াল ও তার দলের প্রতি আক্রমণ হানলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘুরিয়ে কেজরিওয়ালকে মিথ্যে কথার রাজা বললেন। শনিবার রাজধানী দিল্লির ঐতিহ্যশালী রামলীলা ময়দানে এক বিশাল জনসভায় 30 মিনিটের বক্তব্যে মোদীর আক্রমণের মূল লক্ষ্যেই ছিলেন কেজরিওয়াল। কেজরিওয়ালদের আক্রমণ করে মোদী জানান, দিল্লির মসনদে কোনো নৈরাজ্যবাদীর থাকার অধিকার নেই, না হলে ফের রাজধানী অরাজকতায় ভরে যাবে। প্রয়োজন এক সুশাসকের। এদিন নাম না করে আপকে কটাক্ষ করে মোদী বলেন, আমরা আপনাদের পেছনে ছুরি মারব না। যারা ধর্নায় বসতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তাদের সেই কাজেই দেওয়া ভালো। মোদী প্রতিশ্রুতি দিলেন, রাজধানীতে বিজেপি ক্ষমতা এলে তার দল এক নতুন দিল্লি গড়ে তুলবেন। तो मैं हैरान हो जा रहा हूं, दिल्ली में कैसी सरकार चली, चाहे राज्य की हो या केंद्र की हो। 2002 से ढेर सारे मसले, मैं श्रीमान वेंकैया जी को अभिनंदन करता हूं कि उन्होंने इतने कम समय में 17 से ज्यादा दिल्ली के जीवन को छूने वाली महत्वपूर्ण बातों का उन्होंने फैसला कर लिया और आने वाले दिल्ली के जीवन को विकास की नई ऊंचाइयों पर ले जाने के रास्ते उन्होंने खोल दिए। मैं एनआरकी में विश्वास करता हूं। ऐसे कोई राजनेता सोच सकते हैं भैया, अगर आपको एनआरकी करनी है, एनआरकिस्ट हो तो जाकर के जंगलों में नक्सलवाद वालों के साथ जुड़ जाओ। वही तो वो कर रहे हैं। दिल्ली को नक्सलवाद की लपेट में नहीं लाया जा सकता, दिल्ली को एनआरकी में नहीं लाया जा सकता। यहां सभ्य समाज रहता है, देश की राजनीति यहां से केंद्रित होती है। विश्व में
दिल्ली की एक शान होनी चाहिए, उस शान को एनआरकी की तरफ नहीं जाने देना चाहिए भाई। एक सुशासन चाहिए, दिल्ली को आगे बढ़ाना है, दिल्ली को नई ऊंचाइयों पर ले जाना है। जो खाई है उसको भी भरेगी और दिल्ली के पिछले 15 साल से जो सपने अधूरे हैं उन अधूरे सपनों को भी पूरा এর আগে রামলীলা ময়দানে বক্তব্য পেশ করেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি জানিয়ে দেন মোদির বিজয় রথ দিল্লি পৌঁছবেই। एक रिकॉर्ड जरूर किया है, झूठ बोलने का रिकॉर्ड आम आदमी ने बड़े अच्छे से खड़ा किया है और झूठ बोलने में आम आदमी पार्टी को कोई नहीं हरा सकता। कि जब आपकी सरकार बनी तब इसी रामलीला मैदान पर, इसी मंच पर आपने शपथ ली थी और आम आदमी होने का दावा भरने वाले आप लोग मेट्रो रेल से यहां तक आए थे, याद है ना आपको? मैं पूछना चाहता हूं कि आज भी आप मेट्रो रेल में घूमते हैं क्या? नहीं, तो वो सिर्फ एक दिन के लिए नाटक था। অমিত ছাড়াও এদিন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস ও হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। বর্তমানে রাষ্ট্রপতির শাসনাধীন দিল্লিতে আগামী মাসে নির্বাচন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে শুরু হলো সিপিএম তেলিয়ামুড়া তৃতীয় বিভাগীয় সম্মেলন। সমাবেশে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর 2 সদস্য অগর দেববর্মা ও গৌতম দাস সহ অন্যান্য নেতৃত্বরা। এক প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে শুরু হলো সিপিএম তৃতীয় তেলিয়ামুড়া মহকুমা সম্মেলন। সমাবেশে উপস্থিত ছিলেন সিপিএম ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য গৌতম দাস, মন্ত্রী অঘোর দেববর্মা, সিপিএম রাজ্য কমিটির সদস্য সমীর দেব সরকার, বিশ্বজিৎ দত্ত সহ তেলিয়ামুড়া সিপিএম মহকুমা সম্পাদক সুধীর সরকার। সমাবেশে তেলিয়ামুড়া মহকুমার 18 মুড়া অঞ্চল, কৃষ্ণপুর অঞ্চল, মহারানী অঞ্চল, তেলিয়ামুড়া অঞ্চল সহ 10টি অঞ্চল কমিটি থেকে প্রায় 12 থেকে 13,000 লোক সমাবেশে যোগদান করে। সমাবেশে জিতেন দাসকে সভাপতি করে শুরু হয় প্রকাশ্য সমাবেশ। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সিপিএম রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য মন্ত্রী অঘোর দেববর্মা বলেন, জাতির উপজাতির অগ্রবর্ণ রক্ষা করে ত্রিপুরাকে আমাদের নিয়ে যেতে হবে। ত্রিপুরাকে সারা দেশের শ্রেষ্ঠ স্থানে পৌঁছে দিতে গেলে সব অংশের মানুষের ঐক্যবদ্ধ সম্মিলিত সহযোগে সম্ভব। এছাড়া এটাই হচ্ছে প্রকৃত সম্ভব। কাজে আমি আশা করবো তাই ঢাকা আবার গ্রহণ করে ত্রিপুরায় জাতি প্রজাদের বিভাজন তৈরি করে তারা ক্ষমতায় আসার চেষ্টা করছে। কাজে আমাদের আসলে দেখা উচিত উন্নয়ন আমরা ধরে রাখতে, আমরা আমাদের উন্নয়নকে ধরে রাখতে হবে। আর যাতে কোন এদের পক্ষে কোন ধরনের ষড়যন্ত্র বিভ্রান্তমূলক জাতি প্রজা ঐক্য তৈরি না করতে পারে তার জন্য আমাদের সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। জাতীয় উপজাতির সমস্যার সমাধান জাতীয় উপজাতি ঐক্যবদ্ধ মিশ্রণে ঐক্যবদ্ধ মিলিত হইতে সম্ভব। জাতীয় উপজাতির সমস্যা সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তথা মুখপাত্র গৌতম দাস বলেন, আমাদের ভারতবর্ষের যে হাজার হাজার বছরের যে ঐতিহ্য, ধর্মনিরপেক্ষতার যে ঐতিহ্য, সেটাকে আজকে দান করে দিচ্ছে। তারা এই জবরদস্তি ধর্মান্তকরণ ঘটাচ্ছে। এখানে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, মুসলিম, খ্রিস্টান বা অন্যান্য ধর্মাবলম্বী মানুষ, তাদেরকে জোর করে তারা হিন্দু ধর্মে তারা ধর্মান্তর ঘটাচ্ছে। তো এটা কি? এটা হচ্ছে আমাদের দেশের একতা, সংহতি, সেটাকে ধ্বংস করার একটা ভিন্ন প্রচেষ্টা। তারা যে বড় লোকদের, দেশি বিদেশি পুঁজিপতিদের মুনাফার জন্য যে কাজ করছে। সমাবেশ শেষে তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে শুরু হয় 3 দিনব্যাপী সম্মেলনের কাজ। এদিনের সমাবেশে সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।
বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত, চলে যাচ্ছে অন্যান্য খবরে। রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি দিবাচন্দ্র রাঙ্খলের যুগের অবসান ঘটল। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সভানেত্রী সোনিয়া গান্ধী ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটিতে সভাপতি দিবাচন্দ্র রাঙ্খলের জায়গায় টিপিসিসি সভাপতি করেছেন বিধায়ক বীরজিৎ সিনহাকে। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সভানেত্রী সোনিয়া গান্ধী ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটিতে কিছুটা পরিবর্তন এনেছেন। টিপিসিসির সভাপতি দিবাচন্দ্র রাঙ্খলের জায়গায় টিপিসিসির সভাপতি করা হয়েছে বিধায়ক বীরজিৎ সিনহাকে। অপরদিকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি আশিস সাহা তার দায়িত্বে থাকছেন। তার সঙ্গে আরও একজন কার্যকরী সভাপতিও নিয়োগ করা হয়েছে। অপর কার্যকরী সভাপতি হলেন বিদ্যুৎ কিশোর দেববর্মন। শুক্রবার সন্ধ্যায় অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা সাংসদ জনার্দন দ্বিবেদী এক প্রেস রিলিজে এই পরিবর্তনের কথা জানিয়েছেন। এ প্রসঙ্গে উল্লেখ্য যে বীরজিৎ সিনহা আগেও টিপিসিসির সভাপতি ছিলেন। দিবাচন্দ্র রাঙ্খলের নেতৃত্বে কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে কোনো সাড়া ফেলতে পারেনি। তাছাড়া তিনি বর্তমান বিরোধী দলনেতা সুদীপ বর্মনের পকেটের লোক বলে খোদ কংগ্রেস দলের একাংশের অভিমত। সামনে এডিসি নির্বাচন। এই নির্বাচনে বীরজিৎ সিনহার নেতৃত্বে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কতদূর সাফল্য পেতে পারে, এখন এটাই লক্ষ টাকার প্রশ্ন রাজনৈতিক সচেতন মানুষের মধ্যে। না, আমি তো দিল্লিতে আছি, মঙ্গলবারে আসবো। মঙ্গলবার আসিয়া সব কংগ্রেস নেতা কর্মী সমর্থকদের দেখা করব, এরপরে সকলের মতামত নিয়ে কাজ শুরু করব। ইলেকশন কত আইব যাইব, এখন ইলেকশন দিয়ে তো আসা যায় না, ইলেকশন তো আসবে, ইলেকশনে ফেস করবো আমরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াইতে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর জখম হলেন এক শ্রমিক। আহত শ্রমিকের বাড়ি খোয়াই চা বাগান এলাকায়। বর্তমানে তার চিকিৎসা চলছে রাজধানীর জিবি হাসপাতালে। খোয়াইতে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর জখম এক শ্রমিক। বিদ্যুৎ দপ্তরের খামখেয়ালিপনা এবং ঠিকাদারদের উদাসীনতায় বিদ্যুৎ পরিবাহী লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয় খোকন তাঁতি নামে এক শ্রমিক। আহত শ্রমিকের বাড়ি খোয়াই চা বাগান এলাকায়। শনিবার সকালে খোয়াই উত্তর দুর্গানগরে জনৈক ঠিকাদারের অধীনে বিদ্যুৎ পরিবাহী লাইনের কাজ চলাকালীন এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর জখম শ্রমিকটি বিদ্যুৎপৃষ্ট হয়ে সেখানে ঝুলন্ত অবস্থায় থাকে। ঘটনার খবর দেওয়া হয় খোয়াই অগ্নি নির্বাপক দপ্তরে। পরবর্তী সময় দমকল কর্মীরাই সিঁড়ি দিয়ে খুঁটি বেয়ে উপরে উঠে সেখান থেকে বিদ্যুৎপৃষ্ট অবস্থায় খোকন তাঁতিকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসকদের তত্ত্বাবধানে খোকন তাঁতির চিকিৎসা চলছে। তবে বিদ্যুৎ নিগমের চরম উদাসীনতায় এ ধরনের ঘটনা খোয়াইতে নতুন কিছু নয়। এ ধরনের দুর্ঘটনা এড়াতে খোয়াই বিদ্যুৎ নিগম কোনো পদক্ষেপই গ্রহণ করছে না বলেই অভিযোগ শ্রমিকদের। বিদ্যুৎ পরিবাহী লাইনের কাজ করতে গেলে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে তারপরেই কাজে হাত দেওয়া বিধান। কিন্তু এ বিষয়ে যেমন চরম উদাসীন খোয়াই বিদ্যুৎ নিগম, তেমনি গাফিলতি রয়েছে ঠিকাদারদের। তো আনুমানিক প্রায় আপনারা কি অবস্থায় দেখছেন? আমরা গিয়ে দেখছি যে একটা বইয়ের মধ্যে তারা স্টাফে ধরে রাখছে ঝুলন্ত অবস্থায় আর কি। এরপরে আমরা সঙ্গে সঙ্গে গিয়ে আমরা চকম দিয়ে আমরা স্টাফে রিকোয়েস্ট করে হসপিটালে পৌঁছে দিই। শনিবার এ ধরনের ঘটনার আরও একখানা খবর মিলেছে। খোয়াই পশ্চিম সোনাতলা গ্রাম পঞ্চায়েতে রেগার কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়েছেন এক রেগা শ্রমিক। বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন। অথচ বিদ্যুৎ নিগমের পক্ষ থেকে কোনো উদ্যোগই গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ শ্রমিকদের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা ওটিপিসি পালাটানা গ্যাস ভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করতে পারে। শুক্রবার আগরতলা এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান ওটিপিসি পালাটানা প্রকল্পের ম্যানেজিং ডিরেক্টর সত্যজিৎ গাঙ্গুলি। ত্রিপুরার ওটিপিসি পালাটানা গ্যাস ভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করতে পারে। শুক্রবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান ওটিপিসি পালাটানা প্রকল্পের ম্যানেজিং ডিরেক্টর সত্যজিৎ গাঙ্গুলি। তিনি আরও জানান, এই প্রকল্পের 726 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দ্বিতীয় ইউনিট থেকে বাণিজ্যিক উৎপাদন যাতে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে করা যায় তার জন্য খুব চেষ্টা চালানো হচ্ছে। তবে ফেব্রুয়ারি মাসে মাঝামাঝি যে বাণিজ্যিক উৎপাদন হবে তা নিশ্চিত। পালাটানা প্রকল্প থেকে সরাসরি বিদ্যুৎ বাংলাদেশেও যাবে। এ প্রসঙ্গে তিনি জানান যে এর জন্য ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে নতুন বিদ্যুৎ পরিবাহী লাইন স্থাপন করতে হবে। এই লাইন নির্মাণে কম করেও আরও 2 মাস সময় লাগবে এবং ভারত ও বাংলাদেশের মধ্যে
পারচেজ এগ্রিমেন্ট করতে হবে। আর সবচেয়ে বড় বিষয়টি হলো এর জন্য বাংলাদেশ এখন পর্যন্ত কতটুকু প্রস্তুত হয়েছে। সব মিলিয়ে কম করেও 6 মাস লাগবে বলে মত ব্যক্ত করেন। আমাদের প্ল্যান যেটা যদি আপনি দেখেন এখন, তাহলে আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি বা ফার্স্ট উইকে হয়তো ইউনিট 2টা আনতে পারবো অপটিমিস্টিক্যালি। মানে কমার্শিয়াল মিড ফেব্রুয়ারি মিড ফেব আমরা চেষ্টা, অ্যাকচুয়ালি টু বি ভেরি অনেস্ট মাই টার্গেট ইজ ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি। কিন্তু আপনারা জানেন যে টেস্টিং করার সময় কোনো প্রবলেম হতে পারে, ন্যাচারালি দিস আর সামথিং হুইচ ইজ বিয়ন্ড আওয়ার কন্ট্রোল, আমরাও জানি না। তো আমরা আশা করছি যে ফেব্রুয়ারিতে হয়ে যাবে। See, capability has got two components. One is a technical component, second is a commercial component. I'm not at all worried about technical component. আমাদের দেশে হিডেন ডিমান্ড অনেক আছে। এই মুহূর্তে অনেক জায়গায় পাওয়ার সাপ্লাই পৌঁছয় না বিকজ অফ দ্য সাব ট্রান্সমিশন অ্যান্ড সাব ডিস্ট্রিবিউশন প্রবলেম হয়তো কমার্শিয়াল, কেননা যে ডিস্ট্রিবিউশন কোম্পানি পাওয়ারগুলো দেবে তাদেরকে তো টাকাটা আমাদেরকে দিতে হবে। আমরা কিন্তু 2 মাসের সময় দিই তার জন্য, তারপরেও কিন্তু এখন আউটস্ট্যান্ডিং হচ্ছে। আমি স্টেট হিসেবে এই মুহূর্তে যখন আপনি প্রশ্নটা করলেন, এই উত্তরটা দিলে হয়তো অনেকের আই উড রাদার সে হ্যাঁ আউটস্ট্যান্ডিং আছে ইনক্লুডিং ত্রিপুরা, এটা বলেই আমি মানে অ্যামাউন্টটা কত টোটাল নর্থ ইস্টে অ্যাজ আ হোল, মানে আমি অ্যাজ এ হোল এই মুহূর্তে এই জন্য বলবো না, কারণ এর মধ্যে অনেক, আমি ত্রিপুরা সম্বন্ধেই বলবো আপনাকে। আমি জানি না বললে, বাট মনে করুন প্রায় 12 কোটি টাকার মতো লাস্ট 2 মাসের আছে। কিন্তু আমরা আপনাকেও চাইবো যে এই জিনিসটা আমাদের দুজনের মধ্যে কথা বলে, বাট যারা সাংবাদিকরা তার কাছ থেকে জানতে চান দেশে এখন কি পরিমাণ বিদ্যুতের ঘাটতি রয়েছে। এর উত্তরে তিনি বলেন যে দেশে বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি নেই, তবে সমস্যা হচ্ছে বিদ্যুৎ বণ্টন সংস্থাগুলিকে নিয়ে। তারা সবসময় বিদ্যুৎ উৎপাদন সংস্থাগুলির টাকা মিটিয়ে দিতে পারে না, তাই অনেক সময়ই অতিরিক্ত বিদ্যুৎ পেতে সমস্যা হয়। তখন সাংবাদিকদের তরফে জানতে চাওয়া হয় যে ওটিপিসির গত 1 বছর হলো উৎপাদন শুরু করেছে, তাদের কাছে সমগ্র উত্তর পূর্বের রাজ্যগুলির কত টাকা বাকি রয়েছে। তিনি এর উত্তর দিতে রাজি হননি। তিনি শুধু জানান গত 2 মাসে ওটিপিসির কাছে ত্রিপুরা বিদ্যুৎ নিগমের বাকি আছে প্রায় 12 কোটি টাকা। এনটিপিসির পাওয়ার যদি আপনি টাকা না দেন, তাহলে এনটিপিসি ইজ এ পাবলিক সেক্টর কোম্পানি। এনটিপিসি হ্যাজ গট লট অফ ওয়েজ টু গেট মানি, দে ক্যান ডিডাক্ট ফ্রম দ্য স্টেট অ্যালোকেশন ইটসেলফ। আমরা তা করতে পারি না। যেহেতু আমাদের পাওয়ারের সঙ্গে বাংলাদেশের কথা বলছেন, দেখুন এতে কিন্তু একটা লাইনের ব্যাপার আছে, ঠিক আছে, যেটা আমি কমেন্ট করতে চাই না। ঠিক আছে, আমরা লাইন তো আমরা করছি না, কিন্তু আমি যা জানি বা আমাকে যা বলা হয়েছে ওটাতে আরো সময় লাগবে। কতদিন সময় লাগতে পারে? 1 ইয়ার 2 ইয়ার? না, 1 বছর লাগা উচিত না। শুনলেন, এতে দুটো কম্পোনেন্ট আছে আমি যেটা বলতে চাই আপনাকে। একটা হচ্ছে টেকনিক্যাল কম্পোনেন্ট, যেটা হচ্ছে লাইন বানানো, ওটার জন্য 2 মাস সাফিসিয়েন্ট। তাছাড়া যেটা মেইন থিং ইজ এ পিপিএ, যেটা আমাদের পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট করতে হবে। তো অনেক কন্ট্রোল অপারেশন করতে হয় সাবস্টেশন থেকে, সেজন্য এটা একটু টেকনিক্যাল ব্যাপার, এতে আরো সময় লাগবে আমার মনে হয়। বাট আমি বাংলাদেশ কতটা রেডি আছে সেই ব্যাপারে আমি বলতে পারছি না, বাট আমার মনে হয় না যে এটা 6 মাসের আগে শুরু হবে। এই প্রসঙ্গে উল্লেখ্য যে ওটিপিসি পালাটানা প্রকল্পটি উত্তর পূর্ব ভারতের সর্ববৃহৎ গ্যাস ভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প। এটির 2 ইউনিটের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 726.6 মেগাওয়াট এবং এটি এশিয়ার অন্যতম একটি পরিবেশ বান্ধব গ্রিন পাওয়ার প্রজেক্ট। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারত বাংলাদেশের মধ্যে যৌথ সীমান্ত সম্মেলন শুরু হলো আগরতলা স্টেট গেস্ট হাউসে। এই সম্মেলনে বাংলাদেশের সীমান্তবর্তী 5টি জেলা ও ত্রিপুরা 4টি জেলার জেলাশাসকেরা অংশ নিয়েছেন। ভারত বাংলাদেশের মধ্যে যৌথ সীমান্ত সম্মেলন শুরু হয়েছে আগরতলায়। শুক্রবার থেকে আগরতলার স্টেট গেস্ট হাউসে আয়োজিত এই যৌথ সম্মেলনে বাংলাদেশের সীমান্তবর্তী 5টি জেলার ও ত্রিপুরা 4টি জেলার জেলাশাসকরা এই সম্মেলনে অংশ নিয়েছেন। বাংলাদেশের 5টি জেলা হল খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কুমিল্লা, চট্টগ্রাম এবং ফেনী। অপরদিকে ত্রিপুরার ধলাই, সিপাহীজলা, গোমতী ও দক্ষিণ জেলার জেলাশাসকরা এই বৈঠকে উপস্থিত আছেন। সেই সঙ্গে এই সম্মেলনে এসেছেন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ তথা বিজিবি এবং সে দেশের পুলিশ বাহিনীর সদস্যরা। প্রথম দিনের বৈঠকে মূলত ভারত বাংলা সীমান্তে যে সকল সমস্যা রয়েছে তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু বিষয় হল সীমান্ত সমস্যা সমাধান,
কাঁটাতারের বেড়ার সমস্যা, নারী ও শিশু পাচার, অবৈধ পণ্য পাচার, নিষিদ্ধ নেশা সামগ্রী পাচার সহ দুই দেশের সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের মৌলিক সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। শনিবারও অনুষ্ঠিত হয় বৈঠক। এই বৈঠক শেষে বাংলাদেশের প্রতিনিধিরা আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে চলে যাবেন বলে সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসামে যে জঙ্গি হামলায় বহু মানুষের হত্যা করা হয়েছে তারই প্রতিবাদে শনিবার সোনামুড়া সিপিআইএম লোকাল কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করা হয়েছে। এদিনের এই বিক্ষোভ মিছিলে অংশ নেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান নারায়ণ চক্রবর্তী ও সিপিআইএম অঞ্চল সম্পাদক অধীর ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা। শনিবার সোনামুড়া সিপিআইএম লোকাল কমিটির উদ্যোগে আসামে যে দাঙ্গা হামলায় বহু মানুষকে নৃশংস হত্যা করা হয়েছে তারই প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করা হয়েছে। এদিনের এই বিক্ষোভ মিছিল ও পথসভায় অংশ নেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান নারায়ণ চক্রবর্তী, সিপাহীজলা জেলা কমিটির সদস্য জেসমিন সুলতানা, সিপিআইএম বিভাগীয় কমিটির সদস্য ওহিদুর রহমান, সিপিআইএম অঞ্চল সম্পাদক অধীর ভৌমিক সহ অন্যান্যরা। প্রথমে একটি বিক্ষোভ মিছিল সিপিআইএম এর পার্টি অফিসের সামনে থেকে শুরু হয়ে সোনামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সোনামুড়া রবীন্দ্র চমনিতে এসে জড়ো হয়ে পথসভার কাজ শুরু করে। এই কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে ওহিদুর রহমান জানান, সাম্প্রতিক যে দাঙ্গা হাঙ্গামা চলছে তার ফলে অনেক লোক নিহত হয়েছে, লক্ষ লোক তারা ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, সারা দেশে 1 জানুয়ারি থেকে 15 জানুয়ারি এই দাঙ্গা বন্ধ করার জন্য কেন্দ্রীয় সরকারকে উদ্যোগ গ্রহণ করা এবং সারা দেশে পার্টিটাকে এই যে দাঙ্গা দুর্গত যে অসহায় মানুষ আছে, সহায় সম্বলহীন মানুষ আছে, তাদের সাহায্যার্থে ত্রাণ সংগ্রহ করা, এই কাজ সারা দেশে চলছে। আমরাও এখানে আমাদের পার্টির ডাকে সারা মহকুমার মধ্যে এবং সোনামুড়া লোকালের মধ্যে এই কর্মসূচি আমরা গ্রহণ করেছি। আজকে তার প্রথম সমাবেশ এখানে সংগঠিত হচ্ছে, বিক্ষোভ মিছিল আমরা সংগঠিত করেছি, এখন পথসভা হবে। আগামী 12 তারিখে আমরা এই আসামে দুর্গত মানুষের সাহায্যার্থে আমরা সব মানুষের কাছে ত্রাণ সংগ্রহের জন্য আমরা বেরোব। আমরা বিশ্বাস করি যে এগিয়ে এসেছে তাদের সাহায্যার্থে, আমাদের এখানেও সমস্ত জনগণ তারা এই ত্রাণ কার্যে সাহায্য করবে। এদিনের মিছিল ও পথসভায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। 5 দফা দাবির ভিত্তিতে শুক্রবার ত্রিপুরা পাম্প অপারেটর ইউনিয়নের ডাকে এক মিছিল সংগঠিত হয়। এদিন সারা রাজ্য থেকে প্রায় 3000 পাম্প অপারেটর মিছিলে সামিল হন। পরে রাজধানীর স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামের বাইরে চত্বরে 3 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করে তারা। 5 দফা দাবির ভিত্তিতে শুক্রবার দুপুরে শহর কাঁপিয়ে মিছিল করেছেন পাম্প অপারেটররা। ত্রিপুরা পাম্প অপারেটর ইউনিয়নের ডাকে ওই মিছিলে প্রায় 3000 পাম্প অপারেটর সামিল হন সারা রাজ্য থেকে। পরে স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামের বাইরের চত্বরে 3 ঘন্টার গণ অবস্থান সংগঠিত হয়। সেখানে সিআইটিইউ রাজ্য নেতৃত্ব নির্মল রায়, ইউনিয়নের সম্পাদক ফণীন্দ্র সরকার প্রমুখ বক্তব্য রাখেন। 5 দফা দাবির ভিত্তিতে ইউনিয়নের 7 সদস্য এক প্রতিনিধি দল পানীয় জল ও স্বাস্থ্যবিধি দপ্তরের উপমুখ্য বাস্তুকারের কাছে ডেপুটেশন দেন। তিনি দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে সেগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে নেবেন বলে জানান। পাম্প অপারেটর ইউনিয়নের উল্লেখযোগ্য দাবিগুলি হল নিয়মিতকরণ, সিনিয়রিটি তালিকা প্রকাশ, অকেজো পাম্পগুলি মেরামত করা ইত্যাদি। ত্রিপুরা পাম্প অপারেটর ইউনিয়ন রাজ্য কমিটির ডাকে রাজ্যের পানীয় জল ও সেচ জল ভোক্তাদের স্বার্থে 3000 পাম্প অপারেটর কর্মীদের জীবন জীবিকার প্রশ্নে আজকে আমরা আগরতলা শহরে শহর কাঁপানো মিছিলের মধ্য দিয়ে আস্তবল ময়দানের পাশে আমরা 3 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করব। এই গণ অবস্থান থেকে 7 জনের প্রতিনিধি দল যে দপ্তরের অধীনে কর্মরত সেই দপ্তরের সরকারি কর্মী স্বীকৃতির সাপেক্ষে এবং অকেজো মোটরগুলো আইআরপিগুলো মেরামত করে দ্রুত চালু করার উদ্যোগ গ্রহণ করতে হবে, সিনিয়রিটি লিস্ট প্রকাশ করার উদ্যোগ গ্রহণ করতে হবে। এই বিষয় নিয়ে আমরা আজকে এই দাবি পূরণ না করেন তাহলে আগামী দিন আমাদের পাম্প অপারেটর ইউনিয়নের ডাকে ঘন থেকে ঘনীভূত আন্দোলন কর্মসূচি আমরা হাতে নিতে বাধ্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ঊনকোটি জেলার জেলাশাসক এম কে নাথের আচমকা ঝটিকা সফরে কৈলাসহরের আরজিএম হাসপাতালে করুণ চিত্র ধরা পড়ল। ক্ষোভ প্রকাশ করলেন জেলাশাসক নিজেও।
এক সপ্তাহের মধ্যে হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা গড়ে তোলার নির্দেশ দিলেন MS সত্যজিৎ পালকে। ঊনকোটি জেলার জেলাশাসক MK নাথের আচমকা ঝটিকা সফরে কৈলাসহরের RGM হাসপাতালের করুণ চিত্র ধরা পড়ল। ক্ষোভ প্রকাশ করলেন জেলা সম্পাদক নিজেও। এক সপ্তাহের মধ্যে হাসপাতালের স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার নির্দেশ দিলেন MS সত্যজিৎ পালকে। হাসপাতালের পুঁথিগন্ধময় নোংরা অস্বাস্থ্যকর পরিবেশের করুণ চিত্র তুলে ধরে কিছুদিন আগে একটি বৈদ্যুতিক মাধ্যমে সংবাদ পরিবেশিত হয়। বিভিন্ন সংগঠন ও সামাজিক সংস্থার পক্ষ থেকে হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বারবার। এমনকি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরীও হাসপাতালের স্বাস্থ্যকর পরিবেশ যাতে অক্ষুণ্ণ থাকে সেদিকটাকে গুরুত্ব দেওয়ার জন্য বারবার নির্দেশ দিয়েছেন দপ্তরকে। কিন্তু বেশ কিছুদিন যাবৎ RGM হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে রোগী থেকে রোগীর আত্মীয় স্বজন সহ সাধারণ প্রত্যেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। বিশেষ করে হাসপাতালের প্রসূতি বিভাগ ও আইসোলেশন ওয়ার্ডের অবস্থা খুব খারাপ। নোংরা দুর্গন্ধে ছেয়ে গেছে গোটা হাসপাতাল চত্বর। তাছাড়া রয়েছে হাসপাতালের সামনের যানজটের সমস্যা। প্রতিটি বিষয় নিয়ে জেলাশাসক উদ্বেগ প্রকাশ করেন। এদিনের সফর সম্পর্কে জেলাশাসক MK নাথ জানান, এটা তো মাঝে মধ্যেই আসি, আমরা দেখতে হয়, ঠিক আছে। আজকে হঠাৎ বলে তো কথা নেই, আরো তো এসছি, আমি আরো 3-4 বার হসপিটালে আসি, দেখি কি ব্যবস্থা হচ্ছে। আজকে আপনি নিজেই পরিষ্কার পরিচ্ছন্ন, এটা তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে। সব দিকে আপনারা জানেন যে আমরা খুব পরিচ্ছন্নতার দিকে আমাদের ঝোঁক আছে। এখন তো আমাদের একটু পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে ড্রাইভ আছে, অ্যাকর্ডিংলি তারা কাজ করছে। পরিষ্কার পরিচ্ছন্নতা এটা রাখতে হবে, এটা আমাদের মাইন্ডসেটের কোয়েশ্চেন, ঠিক আছে। তো এটা তো অনেক সময় সব সময় নজর রাখা যায় না, যখন নজরে আসে তখন তো পরিষ্কার করতেই হয়। এইসব জায়গাগুলি স্যার আজকে আমরা বলেছি অন ডিউটি অবস্থায় চেম্বার করা চলবে না। অন ডিউটি যখন থাকবে, ওনাদের ডিউটি আওয়ার্স আছে, সেই অবস্থায় তারা হসপিটালে থাকবে। কিন্তু হয়তোবা তার বাইরেও যে আওয়ার থাকে তাদের কাছে, সেটা হয়তো তারা ব্যবহার করেন, সেটা সম্পর্কে আমার কোনো মন্তব্য নেই। কিন্তু অন ডিউটি যে টাইম আওয়ারগুলো থাকবে সেগুলো যাতে তারা হসপিটালের দিকে নজর রাখেন, সেদিকে আমাদের পরিচ্ছন্ন তো হচ্ছে, আরও উন্নয়নের প্রয়োজন আছে, সেদিকে আমরা যত্নবান হয়েছি। তারাও আরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আমরা বলেছি যারা গাড়ি পার্ক করেন এখানে, তাদেরকে বলেছি যে পার্কিং জোনে যান আপনারা, সেখান থেকে রোগীদের জন্য আপনারা যে সার্ভিস আছে সেটা পেতে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো রাজনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের BRC হলে। এদিন উদয়পুর ব্লাড ব্যাংকে 56 বোতল রক্ত যোগান দিল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও রাজনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের NSS ইউনিট। দুদিন আগে খবর এসেছিল রক্তের মজুদ ভান্ডার তলানিতে ঠেকেছে ব্লাড ব্যাংকে। স্বল্প সময় হাতে নিয়েই প্রস্তুতি। বৃহস্পতিবার শিবির করে উদয়পুর ব্লাড ব্যাংকে 56 বোতল রক্ত যোগান দিল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও রাজনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের NSS ইউনিট। রাজনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের BRC হলে হয় শিবিরটি। অনুষ্ঠানে অপর্ণা দাসের সভানেতৃত্বে বক্তব্য রাখেন গণ আন্দোলনের নেতৃত্ব ত্রিলোকেশ সিনহা, রাজনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান গৌরাঙ্গ মোহন শীল, যুবনেতা ভজন দাস ও উদয়পুর ব্লাড ব্যাংকের ডক্টর সুজিত রায়। বক্তারা বলেন, ছাত্র যুবরাই পারে সমাজ, রাজ্য, দেশকে সঠিক পথ দেখাতে। নিছক আনুষ্ঠানিকতায় আবদ্ধ না রেখে সমাজ উন্নয়নের কাজে প্রত্যেককেই এগিয়ে আসতে হবে। সর্বোচ্চ রক্তদান শিবিরের সম্মান অধিকার করেছিলেন। পরবর্তী সময় অবশ্য অন্য অঞ্চল এই রেকর্ড ভেঙেছেন। এর মধ্যে আমরা বড় ধরনের রক্তদান শিবিরের সংগঠন করার প্রয়োজনীয়তা এই সময়ের মধ্যে আমরা অনুভব করছি না, আমরা এটা বলিও না। এখন আমরা একটা লাইন নিয়েছি যে যখনই রক্তের প্রয়োজন হবে তৎক্ষণাৎ যাতে রক্তদান শিবির সংগঠিত করতে পারি, একদিনেই যাতে রক্তদান শিবির সংগঠিত করতে পারি। 12 ঘন্টা সবাইকে আমার কৃতজ্ঞতা জানাই। আমি বিগত দিনেও দেখেছি যখনই আমাদের রক্তের কোনো ইমার্জেন্সি প্রয়োজন পড়েছে এবং বিলোনিয়া DIF এর সাথে যখনই যোগাযোগ করেছি, একদিনের নোটিশে আমরা রক্তদান শিবির অ্যাটেন্ড করতে পেরেছি এবং সেখান থেকে ভালো পরিমাণ রক্ত আমরা কালেকশন করতে পেরেছিলাম।